এপ্রিলে নির্বাচন অপরিণামদর্শী সিদ্ধান্ত, বলছেন রিজভী। এদিকে নিজের ভাষায় আমির খসরু, 90% বেশি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। জানাবো, জীবনে আর কোনোদিন চামড়ার ব্যবসা করব না। এবং সর্বশেষ জানাবো, ভারতের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি, বন্যায় শতাধিক মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এপ্রিলে নির্বাচন অপরিণামদর্শী সিদ্ধান্ত, বলছেন রিজভী। জাতীয় সংসদ নির্বাচন আগামী এপ্রিল মাসে আয়োজনের পরিকল্পনাকে অপরিণামদর্শী ও অযৌক্তিক সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল রাজধানীতে জাতীয়তাবাদী ভ্যান রিকশা শ্রমিক দলের খাবার বিতরণ অনুষ্ঠানে রিজভী বলেন, মানুষ মনে করে এপ্রিল মাসে নির্বাচন দেওয়ার সিদ্ধান্তটি একটি হঠকারী ও অপরিপক্ব চিন্তার ফল। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের যে ঘোষণা দিয়েছেন তার সময় ও উদ্দেশ্য দুই দিক থেকেই প্রশ্নবিদ্ধ। রিজভী বলেন, কেন মাত্র 1-2 ব্যক্তি বা রাজনৈতিক দলের কথায় এপ্রিল মাসে নির্বাচনের কথা বলা হচ্ছে? এপ্রিল হলো প্রচণ্ড গরম, ঝড় বৃষ্টি ও এসএসসি পাবলিক পরীক্ষার সময়। সেই সময় ঈদ উল ফিতরের শেষ হবে মাত্র। রমজানের মধ্যে কিভাবে প্রচারণা চালানো সম্ভব? মানুষ রোজা রাখবে না প্রচারণা চালাবে? তিনি অভিযোগ করেন, তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রকে সংস্কারের বিপরীতে দাঁড় করিয়েছে। রিজভী বলেন, শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা ক্ষমতায় চিরস্থায়ীভাবে থাকার স্বপ্ন দেখতেন। এখন প্রশ্ন উঠছে, তত্ত্বাবধায়ক সরকারের কি একই বাসনা রয়েছে? তিনি আরও অভিযোগ করেন, গত 15 থেকে 16 বছরে আওয়ামী লীগ ধারাবাহিকভাবে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, একের পর এক ভোটে কারচুপি হয়েছে। শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচনের পবিত্রতাকে চূর্ণ বিচূর্ণ করেছে। রিজভী বলেন, গণতন্ত্রের ভিত্তি হলো সুষ্ঠু নির্বাচন। জনগণের অধিকার রয়েছে ভিন্নমত পোষণের, নিজের প্রতিনিধি বেছে নেওয়া, সেটি হলো নির্বাচন। তিনি ডিসেম্বর মাসে নির্বাচন আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, ভোটের জন্য সবচেয়ে উপযুক্ত সময় ডিসেম্বর। নিজের ভাষায় আমির খসরু, 90%-এর বেশি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত, এটাই হচ্ছে বিএনপির অবস্থান। তবে এটা শুধু বিএনপির দাবি নয়, দেশের 90%-এর বেশি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। তিনি বলেন, নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই। ডিসেম্বরের পর রমজান মাস শুরু হবে, যেটি সংযম ও ধর্মীয় অনুভূতির মাস। এরপর শিক্ষার্থীদের পরীক্ষা, আবহাওয়ার প্রতিকূলতা এবং ঘূর্ণিঝড়ের সময় চলে আসবে। তাই নির্বাচন পেছানোর কোনো যৌক্তিকতা নেই। এটি ক্ষুদ্র একটি গোষ্ঠীর স্বার্থে করা হচ্ছে বলে সন্দেহ দেখা দিয়েছে। আমির খসরু বলেন, নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টা এপ্রিলে যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণযোগ্য নয়। সংস্কার কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে, ঐকমত্যের ভিত্তিতে এগুলো বাস্তবায়িত হচ্ছে। আর এতে 1 থেকে 1.5 মাসের বেশি সময় লাগবে না। এছাড়া বিচার প্রক্রিয়াও এগোচ্ছে। সরকারের দায়িত্ব হচ্ছে অভিযুক্তদের বিচার প্রক্রিয়ায় নিয়ে আসা, বিচার করবে আদালত। যদি বর্তমান সরকার সেটা না পারে, বিএনপি সেটা নিশ্চিত করবে। তিনি বলেন, গত 15 বছরে বিএনপি নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। কেউ মাঠে, কেউ ধান খেতে রাত কাটিয়েছে। এত ত্যাগের পর দল আরও শক্তিশালী হয়েছে। এই ত্যাগই দলের সবচেয়ে বড় শক্তি। বিএনপির এই নেতা বলেন, পরিচ্ছন্ন ও সহনশীল রাজনীতি করতে হবে, অন্যের মতের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। সাংঘর্ষিক রাজনীতি নয়, আমরা চাই রাজনৈতিক সংস্কার ও জনগণের সঙ্গে সংযোগ। দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। দিবাগত রাত 1:30টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ। তিনি জানান, আব্দুল হামিদ সাধারণ যাত্রীর মতো দেশে এসেছেন, কোনো প্রোটোকল চাননি। রাত 1:30টার দিকে ব্যাংকক থেকে ঢাকায় এসে পৌঁছেছেন। ফ্লাইট থেকে হুইলচেয়ারে করে আব্দুল হামিদকে নামিয়ে আনা হয়। বিমানবন্দরে তাকে বিধ্বস্ত দেখাচ্ছিল। তার মুখে মাস্ক ও পরনে ছিল শার্ট লুঙ্গি। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডক্টর নওশান খান। এর আগে গত 8ই মে দিবাগত রাত 3টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ। পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে দেশের রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে আলোচনা শুরু হয়। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের পতন হলে দলটির অনেক নেতাকর্মী দেশ ছাড়লেও আব্দুল হামিদ দেশে অবস্থান করছিলেন। 9 মাস পর চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি।
জীবনে আর কোনোদিন চামড়ার ব্যবসা করব না। সরকারের পক্ষ থেকে বেশি মূল্য নির্ধারণ করায় 200 চামড়া ক্রয় করেছি। প্রতি পিস চামড়া 200 থেকে 300 টাকা কিনতে হয়েছে। ঈদে সারাদিন ঘুরে ঘুরে চামড়া সংগ্রহ করে বিকেলে বাজারে তোলার পর প্রথম 4 থেকে 5 ঘন্টা কেউ জিজ্ঞাসা করতে আসেনি। পরে রাতে আমার ছোট ভাই গড়ে 250 টাকা করে লোকসানে সব চামড়া বিক্রি করে দিয়ে কোনো রকম রেহাই পেয়েছিল। কথাগুলো বলছিলেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার মৌসুমী পশু চামড়া ব্যবসায়ী কামরুল হোসেন। তিনি বলেন, লাভের আশায় চামড়া কিনে উল্টো লোকসান গুনতে হয়েছে। জীবনে আর কোনোদিন এই ব্যবসা করব না। শুধু কামরুল নয়, এইভাবে চামড়া কিনে লোকসানে পড়েছেন মিরসরাই উপজেলার 16 ইউনিয়ন 2 পৌরসভার শত শত মৌসুমী ব্যবসায়ী। মিরসরাই পৌরসভা এলাকায় মোহাম্মদ কানাই বলেন, অর্ধশত চামড়া কিনেছি, পরে লোকসানে পানিতরে বিক্রি করেছি। চামড়া সংগ্রহ করা শ্রমিকের মজুরি ওঠেনি। এদিকে বিক্রি করতে না পেরে উপজেলার বিভিন্ন বাজার ও রাস্তার পাশে ফেলে যাওয়া চামড়া পচে দুর্গন্ধ বের হচ্ছে। এতে মানুষের চলাফেরা করতে চরম অসুবিধা হচ্ছে। করেরহাট এলাকার বাসিন্দা কামরুল ইসলাম বলেন, সরকার চামড়া সিন্ডিকেট ভাঙতে পুরোপুরি ব্যর্থ। ঈদের আগে দাম নির্ধারণ করে দেওয়া হলেও তা কার্যকর করতে পারেনি। মধ্যখানে কিছু মৌসুমী চামড়া ব্যবসায়ীদের পুঁজি হারাতে হলো, অথচ চামড়াজাত পণ্যের দাম আকাশচুম্বী। এত দামি জিনিসটা সরকার যথাযথ ব্যবহার করতে পারল না। তিনি আরো বলেন, করেরহাট বাজারে ক্রেতার অভাবে চামড়া ফেলে চলে যান ব্যবসায়ীরা। দুদিন ধরে তীব্র গন্ধে বাজারের পরিবেশ নষ্ট হয়ে গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের দিন কম দামে চামড়া কিনে বিপাকে পড়েছেন চামড়া ব্যবসায়ীরা। সারা রাত অপেক্ষা করেও চামড়া বিক্রি করতে পারেননি। ফলে পচন ধরে দুর্গন্ধ বের হওয়ায় তা ফেলেই চলে যান অনেকে। এদিকে প্রশাসন থেকে অবিকৃত চামড়ার জন্য বিনামূল্যে লবণ বিতরণের ঘোষণা থাকলেও সাধারণ মানুষ তা জানতেন না। অবিকৃত চামড়া লবণ দিয়ে বিক্রির কথা বলা হয়ে থাকলেও ব্যবসায়ীরা তা করেননি। ফলে 24 ঘন্টা পার হওয়ার সঙ্গে সঙ্গে তাতে পচন ধরে পুরো এলাকা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। ভারতের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি বন্যায় শতাধিক মৃত্যু। ভারতের উত্তর পূর্বাঞ্চলে টানা বৃষ্টি ও ভূমিধসের কারণে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নদ নদীর জলস্তর বৃদ্ধি, মাটি ধস ও ঘরবাড়ি ধসে শতাধিক মানুষ মৃত্যু হয়েছে। গৃহহীন রয়েছে কয়েক লাখ মানুষ। বন্যায় সবচেয়ে বিপর্যস্ত রাজ্য আসাম। সেখানে অন্তত 3.5 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী পর্যন্ত আসামে অন্তত 23 জনের মৃত্যু হয়েছে। রাজ্যের 12টি জেলায় কয়েক লাখ মানুষ বন্যার কারণে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। জুনের 3 তারিখ থেকে ভোটের দিন 7 জুন পর্যন্ত কয়েকটি নদীতে পানি বিপদসীমার অনেক উপরে ছিল। তবে বর্তমানে কিছু জায়গায় পানি কমলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। আসামের পশ্চিমাঞ্চলে ধুবড়ী এবং দক্ষিণাঞ্চলের হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলার বিস্তীর্ণ অংশ এখনও প্লাবিত। কপিলী নদীর পানি বিপদসীমার উপরে রয়েছে। এখনও পর্যন্ত প্রায় 1000 গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ আসামের শ্রীভূমি জেলায় বন্যা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। এখানে প্রায় 2 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কাছাড়ে 57,000 ও হাইলাকান্দিতে 74,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্য জুড়ে 133টি ত্রাণ শিবির আশ্রয় নিয়েছে অন্তত 36,000 মানুষ। ধান, সবজি ও অন্যান্য চাষের জমি ডুবে যাওয়ার কৃষকেরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। এমন পরিস্থিতিতে বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আজ ব্রহ্মপুত্র নদের কিছু এলাকায় পানি বিপদসীমার নিচে নামায় ছোট ও মাঝারি নৌকা চলতে শুরু করেছে। এতে ত্রাণ উদ্ধার কাজে কিছুটা গতি এসেছে বলে মনে করছেন প্রশাসনের কর্মকর্তারা। অরুণাচলে ভূমিধসে মৃত্যু হয়েছে অন্তত 12 জনের। রাজ্যে 24টি জেলায় 33,000-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সুবনশিরি নদীর 2 পারের জেলার পরিস্থিতি সবচেয়ে খারাপ। প্রায় 500 গ্রামের বাসিন্দারা গৃহহীন হয়ে পড়েছেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।